ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী। ভবিষ্যতে সরকারকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বেগম খালেদা জিয়া। চীনাদের নববর্ষ বরণ উৎসব পরিণত হল শোকে এবং বছরের প্রথম দিনই মাঠে নামছে জায়ান্টরা। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া দেওয়ান। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। এবারে বিস্তারিত। বাংলাদেশে আর যেন খুনের রাজত্ব কায়েম না হয় সেজন্য দেশবাসী ও ব্যবসায়ী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অরাজকতা সৃষ্টি করে কেউ যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সে ব্যাপারেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 20তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, আগামী 4 বছরের মধ্যে দারিদ্র্য 14 ভাগে নামিয়ে আনতে কাজ করছে সরকার। এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 500টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে 14টি দেশের মোট 43টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এবারই প্রথম যুক্তরাজ্য, জাপান ও অস্ট্রেলিয়া মেলায় অংশ নিয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ উন্নত হবে, দারিদ্র্যমুক্ত হবে, বাংলাদেশ এগিয়ে যাবে, বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে। আর তা করতে গেলে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এটা একান্তভাবে প্রয়োজন। সেই ক্ষেত্রেও আমি আমাদের যারা ব্যবসায়ী সম্প্রদায় এবং দেশবাসীকে এই আহ্বানই জানাবো যে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যেন আর খেলতে না পারে। ওই যে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, বাসে আগুন দেওয়া বা সিএনজিতে আগুন দিয়ে পুড়িয়ে মা 2 সন্তান সহ আজকে মৃত্যু যন্ত্রণায় কাটাচ্ছে। শিক্ষয়িত্রী একজন যাচ্ছেন, তাকে পাথর মেরে ফেলা হলো। এর নাম আন্দোলন না, এটা হচ্ছে মানুষ খুন করা। কাজে এই খুনের রাজত্ব আর বাংলাদেশে আমরা দেখতে চাই না। সন্ত্রাস জঙ্গিবাদ আমরা দেখতে চাই না। আমরা বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হবে, আমরা সেটাই চাই, যাতে উন্নয়নের গতি বৃদ্ধি পায়। কাজে এ ব্যাপারে সমগ্র দেশবাসীকে সচেতন হবার আমি আহ্বান জানাচ্ছি। তারেক রহমান জাতির কাছে ক্ষমা চাওয়ার পরই বিএনপিকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতাল বিরোধী বিক্ষোভ সমাবেশে নেতারা আরও বলেন, জামায়াতের রুটিন মাফিক হরতালকে দেশবাসী প্রত্যাখ্যান করেছে। এ সময় নেতারা 5 জানুয়ারি দলীয় নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সবুজ দিবস পালন করেন, একটু আইসেন, আমরা দেখতে চাই কেমন দিবসটা পালন করেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আপনার বেয়াদব সন্তানের কথাবার্তা বন্ধ করতে হবে এবং যে সমস্ত কথাবার্তা বলেছে, যে সমস্ত কটূক্তি করেছে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। তাহলে শান্তিপূর্ণভাবে সমাবেশ, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ফিরে আসবে, কর্মসূচি পালন করতে পারবে, রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। অন্যথা রাজনৈতিক আপনাদেরকে কোনো সমাবেশ, কোনো কর্মসূচি পালন করতে কর্মীরা যদি বাধা দেয়, আমাদের বলার কিছু থাকবে না। নতুন প্রযুক্তির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে রাজধানীর মতিঝিল বালইকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদ্বোধন করে শিক্ষামন্ত্রী একথা বলেন। এর আগে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সারা দেশে শুরু হয় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব। প্রায় 4.5 কোটি ছাত্রছাত্রীর হাতে এবছর নতুন বই তুলে দেওয়া হবে। এ সময় মন্ত্রী বলেন, সাল থেকে আজ পর্যন্ত তার সংখ্যা হচ্ছে 185,83,56,123টি বই আমরা আজ পর্যন্ত দিয়েছি বিনামূল্যে। দুনিয়ার ইতিহাসে এই জগতে কোনো উদাহরণ নেই। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে গড়ে তুলতে চাই আধুনিক যুগের শ্রেষ্ঠ মানুষ হিসাবে। আমি ইউনেস্কোর সভায় বলে এসেছি, আমরা অর্থনৈতিকভাবে দরিদ্র হতে পারি, বেশি দিন থাকবো না দরিদ্র, তবে আমাদের নতুন প্রজন্ম মেধার দিক থেকে বিশ্বমানের মেধা রয়েছে। এই মেধা দিয়ে যদি আমরা বিকশিত করতে পারি। সারা দেশে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। বরিশাল
বৃহস্পতিবার সকালে বরিশাল বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ দাউদ। এরপর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক সহ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের উপপরিচালক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এবার প্রায় ১,১৫,৮১,০৩১ কপি বই বরিশাল বিভাগের বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় বিতরণ করা হবে। বিভাগীয় পর্যায়ে নতুন বই পৌঁছে দিতে খুলনায় সরকারি কর্পোরেশন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় বই উৎসবের। শিক্ষার্থীরা সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিদ্যালয়ে জড়ো হয়। এদিকে নতুন বই পেয়ে দারুণ উচ্ছ্বসিত অভিভাবক ও শিক্ষার্থীরা। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী, সিলেট সহ সারা দেশের স্কুলগুলোতে নতুন বই তুলে দেওয়া হয়। রাজধানী সহ সারা দেশে চলছে জামায়াতের ডাকা দুদিনের সকাল সন্ধ্যা হরতালের দ্বিতীয় দিন। ৭১-এর গণহত্যার দায়ে দলের নেতা এটিএম আজহারের ফাঁসির আদেশের প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়। হরতালের দ্বিতীয় দিনেও ভোর থেকে রাজধানীর কোথাও মিছিল সমাবেশ চোখে পড়েনি। তবে নগরীর বিভিন্ন রুটে যাত্রীবাহী কিছু বাস, সিএনজি, অটোরিকশা চলাচল করছে। তবে প্রাইভেট গাড়ির সংখ্যা কম। এছাড়া দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে যে কোনো ধরনের নাশকতা এড়াতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, স্বাধীন দেশের মালিকানা এখন আর জনগণের হাতে নেই। দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে সরকার। বুধবার সন্ধ্যায় গুলশানের নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বাড়াবাড়ি করলে সরকারকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তিনি বলেন, সরকার জনগণের উপর একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। গাজীপুরে সমাবেশ করতে না দেওয়ায় সরকার ও প্রশাসনের কড়া সমালোচনা করে খালেদা বলেন, কোনো কর্মসূচি বিরোধী দলকে করতে দেওয়া হচ্ছে না। এ সময় বেগম জিয়া বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, আগামীতে আরো সরকার আসবে। এখন আপনারা যেসব অপকর্ম করছেন, যেমন আচরণ করছেন, তার প্রতিফল আগামীতে ভয়ঙ্কর হতে পারে। কাজেই বুঝে শুনে কথা বলবেন ও কাজ করবেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, ক্ষমতার অবৈধ দখলদার দলের সন্ত্রাসীদের চাঁদাবাজি, ছিনতাই, দখল, টেন্ডারবাজি, অস্ত্রবাজি, হামলা, নারী নির্যাতন, সংখ্যালঘুদের জমি ও সম্পত্তি দখল, মাদক ব্যবসা, স্বর্ণ চোরাচালান প্রভৃতি জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। তাদের অঙ্গ সংগঠনগুলো জনগণের কাছে ধিক্কৃত হতে হতে এখন বিভীষিকা ও মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের সন্ত্রাস ও অত্যাচারে আজ শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সকাল 11:30টার দিকে দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে দুদক কার্যালয়ে বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অলি আহমেদ। এ সময় তিনি জানান, এখানে দরখাস্ত করেছিল যে জ্ঞাত বহির্ভূত আয় আমি করেছি, সেটা নিয়ে হাইকোর্টেও মামলা হয়েছে, জেলা কোর্টেও মামলা হয়েছে। পরবর্তী পর্যায়ে দুদক থেকে আমাকে একটা নোটিশ দিয়েছিল যে সম্পদের বিবরণী দেন। সম্পদের বিবরণীগুলি দেওয়ার জন্য আমি এসেছিলাম গত 25শে সেপ্টেম্বর। ওই সম্পদের বিবরণীগুলি সম্বন্ধে তাদের কিছু কোয়েরি ছিল, সেই কোয়েরিগুলি উত্তর দিতে আসছিলাম। আমার যে বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে, এটা আইনগতভাবে তাদের অধিকার আছে এটা তদন্ত করার, আইনগতভাবে আমারও অধিকার আছে সেটা উত্তর দেওয়ার। সশস্ত্র বাহিনীর বেতন ভাতা বাড়ানোর প্রস্তাব দিয়ে অর্থমন্ত্রীর কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে সশস্ত্র বাহিনীর পে কমিশন। সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে এ প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন। সশস্ত্র বাহিনীর বেতন কমিটি 2013-এর এই প্রতিবেদনে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ মেজর জেনারেল পদে 80,000 টাকা ও সর্বনিম্ন সৈনিক পদে 8,200 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
এছাড়াও প্রতিবেদনের 16টি গ্রেডে বিভক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন বাহিনী প্রধানদের বেতন 1 লাখ টাকা ও লেফটেন্যান্ট জেনারেল সিনিয়র সচিব পদ মর্যাদায় বেতন 88,000 টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। পদ্মা নদীর দুপারে এখন দারুণ ব্যস্ততা। এগিয়ে চলেছে বহুল আলোচিত পদ্মা বহুমুখী সেতুর কাজ। নদীর দুপাশে সংযোগ সড়ক, পুনর্বাসন এবং প্রকল্প এলাকায় উন্নয়ন কাজ এগিয়ে চলছে পুরোদমে। মূল সেতু নির্মাণের জন্য চলছে নদীর বিভিন্ন অংশে মাটি পরীক্ষা। এখন পর্যন্ত যা হয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। দৈর্ঘ্যের একদিকে মিসিসিপি আর কঙ্গোর পরেই অবস্থান এই পদ্মা সেতুর। তবে অনিশ্চয়তা আর বিতর্কে সন্দেহে পৃথিবীর সবচেয়ে আলোচিত সেতুগুলোর একটি এই পদ্মা সেতু। এই পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতার নাম। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 19 জেলার প্রায় কোটি মানুষের স্বপ্ন বুকে নিয়ে চলছে যার নির্মাণ কাজ। দ্বিতল এই সেতু নির্মাণ হবে কংক্রিট আর স্টিল দিয়ে, যার উপরের অংশ ট্রেন আর নিচের অংশে চলবে যানবাহন। সেতু নির্মাণ হবে আগের মাওয়া ফেরিঘাট থেকে, তাই এরই মধ্যে শিমুলিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে ফেরিঘাট। আগের মাওয়ায় নেই, তাই লঞ্চের সাইরেন আর যাত্রীর হাঁকডাক। সেতু নির্মাণের আগে সেরে ফেলতে হবে সংযোগ সড়কগুলো। মাওয়া এবং জাজিরা দুপাশেই প্রায় 13 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে সংযোগ সড়কের কাজ। এই সড়কগুলো এবং অবকাঠামো নির্মাণের জন্য 3.5 বছর সময় বেঁধে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কাজের অগ্রগতিতে সন্তুষ্ট সংশ্লিষ্টরা। অ্যাপ্রোচ রোড সার্ভিস এরিয়া 1-এর সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফেরদৌসুর রহমান খান বলেন, অ্যাজ পার ডিজাইন অনুপাতে সড়ক যোগাযোগের কাজটা হচ্ছে। দুই পাশে দুটো অ্যাপ্রোচ রোড আর সাথে সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়া 2-তে আপনার কিছু অ্যাকোমোডেশন হচ্ছে এবং ওখানে আরও কিছু ফ্যাসিলিটি ডেভেলপ হবে, সেই কাজগুলো চলছে। আমাদের টোটাল কাজের 30 মাসের যে শিডিউল টাইম আছে, আমরা শিডিউল টাইম অনুপাতেই চলছি এবং সন্তোষজনক অগ্রগতি হয়েছে এবং ইনশাল্লাহ আমরা আশা করছি নির্দিষ্ট সময়ের ভিতরেই সমস্ত কাজ সম্পন্ন হবে। মাওয়া ও শিমুলিয়ার মধ্যবর্তী কুমারভোগ গ্রামে নদীর পাশে অফিস করেছে নির্মাণের দায়িত্ব পাওয়া চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি। জমি অধিগ্রহণ করে এই এলাকার লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে 5টি পুনর্বাসন এলাকার 2592টি প্লটে। প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি আসতে শুরু করেছে। মাটি পরীক্ষার কাজ শেষ হলে চলতি মাস থেকে শুরু হবে পাইলিংয়ের কাজ। চীনের তৈরি পাইল, জার্মানির তৈরি 3000 টন ওজনের হাইড্রোলিক হ্যামার দিয়ে পাঠানো হবে 120 ফুট মাটির গভীরে। এরপর শুরু হবে উপরের অংশে সাবস্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচার নির্মাণ কাজ। চায়না মেজর ব্রিজ কোম্পানির প্রকৌশলী মিস্টার মা বলেন, আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় মাটি পরীক্ষা করেছি। যেসব জায়গায় সাফল্য পাওয়া যাচ্ছে সেসব জায়গার পিলার বসানো হচ্ছে এবং সেই সাথে বাকি কাজও এগিয়ে চলছে। আনা হয়েছে ভাসমান ক্রেনও, যেগুলো দিয়ে নির্মাণ কাজে প্রয়োজনীয় সরঞ্জামাদি উঠানো নামানো হবে। এবার বর্ষবরণের আয়োজনের নানা সংবাদ। উল্লাসধ্বনিতে নতুন বছরকে স্বাগত জানালো আপামর বাঙালি। 31st নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ সহ অভিজাত হোটেলগুলোতে ছিল বর্ষবরণের বর্ণিল আমেজ। জামায়াতে ডাকা হরতালের মধ্যে আরেকটি বছরের বিদায়। তারপরেও রাজধানীবাসীর উল্লাসে ভাটা পড়েনি খুব একটা। কেউ বাসার ছাদে, কেউ অভিজাত হোটেলের বলরুমে, কেউ বা খোলা আকাশের নিচে অগণিত মানুষের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাতে হাজির হন। সবচেয়ে বেশি মানুষের ভিড় হয় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। পরিবার পরিজন আর বন্ধু বান্ধব নিয়ে সন্ধ্যার পর থেকে জড়ো হওয়া এসব মানুষের উল্লাস শুরু হয় 12টা বাজার অনেক আগে থেকেই। নগরী জুড়ে আইন শৃঙ্খলা রক্ষা করতে বিকেল থেকেই তৎপর ছিল পুলিশ ও র্যাব। কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটায় মহানগরীর বাসিন্দাদের ধন্যবাদ জানান বিএনপির বিদায়ী কমিশনার। আমরা যে আহ্বান রেখেছিলাম গতকাল, আমরা কৃতজ্ঞ নাগরিকদের কাছে তারা সেই আহ্বানের সাড়া দিয়ে আমরা দেখছি যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা নববর্ষ উদযাপন করছেন। আতশবাজি, নাচ গান, আলোকসজ্জার মধ্য দিয়ে 2015 সালকে বরণ করে নিয়েছে দেশের বিভিন্ন এলাকার মানুষ। তরুণদের প্রত্যাশার নতুন এবছর দেশের মানুষের মাঝে বয়ে নিয়ে আসবে অনাবিল শান্তি। চট্টগ্রাম বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামের অভিজাত হোটেলগুলোতে চলে বর্ষবরণ অনুষ্ঠান। রাত 12টা 1 মিনিটে আতশবাজির মাধ্যমে বরণ করে নেওয়া হয় 2015 সালকে। রাত 9টার পর পতেঙ্গা সমুদ্র সৈকত ও পার্কি বিচে
পুলিশ প্রশাসন অনুষ্ঠান নিষিদ্ধ করায় বর্ষবরণের আয়োজন হয় মূলত নগরীর হোটেলগুলোতেই। ভৈরব, ঘড়ির কাঁটায় রাত 12টা 1 মিনিট হতেই ভৈরবের মনমরা ব্রিজ এলাকায় ফুটতে থাকে আতশবাজি, নাচ গান, হৈ হুল্লোড়, বাঁধ ভাঙা উচ্ছ্বাসে স্বাগত জানানো হয় নতুন বছরকে। রাতভর চলে 2015 বরণের উৎসব। বরিশাল, নানা আয়োজনে বরিশালে উদযাপন করা হয় নববর্ষ। নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান, চলে মধ্যরাত পর্যন্ত। নারায়ণগঞ্জ, পুরনো বছরকে বিদায় জানাতে নারায়ণগঞ্জের চাষারা বালুর মাঠে বুধবার সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার গভীর রাত পর্যন্ত চলে এই আয়োজন। বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন অনুষ্ঠান। সিলেট নগরীর উপশহর থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ 4 জনকে আটক করা হয়েছে। আমাদের সিলেট প্রতিনিধি আবু তাহের জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর রাতে উপশহর ডিপকের 87 নং রোডের 4 নং বাসার 2য় তলায় অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ওই বাসা থেকে 6 জনকে আটক করে পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন কোতোয়ালি থানার সহকারী কমিশনার AKM সাজাদুর আলম। পুলিশ জানিয়েছে, আটককৃতরা নগরীতে ডাকাতি ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি কাটা রাইফেল, একটি রাইফেলের বটি, 9 AM পিস্তলের 43টি গুলি, 9টি ছোরা, একটি রামদা, 9টি পটকা। এছাড়া তাদের কাছ থেকে 9টি মোবাইল, 8টি ভ্যানিটি ব্যাগ, 4টি হেলমেট ও নগদ 9,000 টাকা উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলেন সিলেট নগরীর মাছিমপুর 16/1 বাসিন্দা আব্দুল মিয়ার ছেলে স্বপন, উপশহর DBK 27 নং রোডের 4 নং বাসার মইনুদ্দিনের ছেলে MA কাহের বেলাল, একই বাসার বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে আতিক মিয়া ও দক্ষিণ সুরমা পাঠানগার বাসিন্দা আব্দুল খালিকের ছেলে রুবেল। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য বাসার কেয়ারটেকার ফরিদ মিয়া ও তার ছেলে মানিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিলেট কোতোয়ালি মডেল থানার এসি AKM সাজাদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে উপশহরের ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্রসহ 4 জনকে আটক করা হয়। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানান তিনি। মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রাম থেকে 2টি 1 শুটার গান, 3 রাউন্ড গুলি ও 50 গ্রাম হেরোইন সহ শরীফ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আমাদের মেহেরপুর প্রতিনিধি মহাসিন আলী জানিয়েছেন, বুধবার দুপুর 2টার দিকে মেহেরপুর গাংনীস্থ র্যাব 6 ক্যাম্পের একটি দল শরীফের বাড়িতে ওই অভিযান চালায়। শরীফ হোসেন কাজীপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে এবং অস্ত্র ও মাদক ব্যবসায়ী বলে জানায় র্যাব। র্যাব 6 গাংনী ক্যাম্প কমান্ডার ASP নুরুজ্জামান জানান, অস্ত্র ব্যবসায়ী সেজে র্যাব সদস্যরা শরীফের বাড়িতে যায়। বিক্রির উদ্দেশ্যে অস্ত্র ও হেরোইন র্যাব সদস্যদের সামনে নিয়ে আসে শরীফ। এ সময় তাকে আটক করা হয়। তার নামে মামলা দায়ের পূর্বক গাংনী থানায় সোপর্দ করা হবে বলে জানান র্যাব কমান্ডার। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট B 507, নিউ ইয়র্ক, NY 10017, ফোন 718-893020। ইমেল friendsdevelopment@optimum.net। Welcome to Apple Auto Body Repair, proudly providing expert auto repair and maintenance services to customers from the 5 boroughs of New York City. Our certified technicians are here to provide you with the highest level of automotive service. We also take the time to explain every job. You can be rest assured that our technicians have been trained to repair your vehicle, no matter what the age and what the model. The first time and always use the right part for your car. We are a full service shop and can handle both your car's basic requirements and ultimate performance needs. We also do New York State inspections
And we also have unibody specialists available. From batteries to brakes to tune-ups, to all general repairs and auto body repairs, come to Apple Auto Body today. We are located on 6115 32nd Avenue, Woodside, New York 11377. ইমপ্রেস ট্রেডিং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য সুরক্ষায় বিশুদ্ধ ঔষধ ও প্রসাধনী সামগ্রী সরবরাহের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিশ্ববিখ্যাত ঔষধ ও প্রসাধনী কোম্পানির নিজস্ব পণ্য বাজারজাতকরণ বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। একটি ভুল ঔষধ কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ, আবার একটি সঠিক ঔষধ ফিরিয়ে দিতে পারে একটি নতুন জীবন। উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত একদল কর্মী 24 ঘন্টার সেবা প্রদান করছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ওষুধটি আপনার হাতে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। যোগাযোগের ঠিকানা 299 ইস্ট 163 স্ট্রিট সুইট B1 রোনেক্স NY 10451, ফোন 718-639-6600। আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। 2015 সালের প্রথম দিনেই সাতক্ষীরা জেলার 7টি উপজেলার মাধ্যমিক স্তরে 26,32,341 থানা এবং প্রাথমিক স্তরে 12,68,400 থানা নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের সাতক্ষীরা প্রতিনিধি এম শাহিন গোলদার জানিয়েছেন, সকাল 10টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল হাসান। সাতক্ষীরা সহকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র MA জলিল ও সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম টুকু। অনুষ্ঠান শেষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বছরের শুরুতেই বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠছে। সিলেট বিভাগের একযোগে 1,24,33,124টি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেট বিভাগের প্রতিটি স্কুলে বই বিতরণ করা হয়। শিশুরা হাতে বই পেয়ে আনন্দে মেতে ওঠে। আমাদের সিলেট প্রতিনিধি আবু তাহের জানিয়েছেন, সকাল 10টায় নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাবলি পুরকায়স্থ। শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার সাজাদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক জাহাঙ্গীর কবির আহমদ। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার সাজাদুল হাসান বলেন, বর্তমান সরকার দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। বিগত 5 বছর থেকে সরকার বছরের প্রথম দিন সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে সক্ষম হয়েছে। এই উদ্যোগ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। সরকার চায় সবার জন্য শিক্ষা, যাতে কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে, এই জন্য বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। সৌদি আরবের জেদ্দায় মহান বিজয় দিবস ও অভিষেক উদযাপন করেছে কমিউনিটি ব্লগার্স ফোরাম। জেদ্দা আমাদের প্রতিনিধি মোহাম্মদ এমদাদুল হক জানান, মোহাম্মদ আজাদ সুবানের পরিচালনায় সভাপতিত্ব করেন CBF জেদ্দার সভাপতি আবু সাইফ। এতে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ব্লগার ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব মামুন আল আজমি, সাংবাদিক মাওলানা আসাদুজ্জামান, অধ্যাপক আমিনুল হক এবং সাংবাদিক মোহাম্মদ এমদাদুল হক। বক্তব্য রাখেন ব্লগার শাহিন কবির। বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব রাইসুদ্দিন, মোবারক ভুইয়া, নজরুল ইসলাম, খালেদ সাইফুদ্দিন, ইউসুফ বিন রফিক, সুমন আজাদ সহ জেদ্দা কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মিডিয়া প্রতিনিধিগণ। বক্তারা বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, তাই যে কোনো মূল্যে আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে। এবার মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। নববর্ষ বরণের উৎসব শোকে পরিণত হলো চীনাদের। দেশটির সাংহাই অঞ্চলে নববর্ষের প্রথম প্রহরে উদযাপনের সময় পদদলিত হয় 35 জন নিহত এবং 40 জনের বেশি আহত হয়েছে। হতাহতের ঘটনা দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানালেও দুর্ঘটনার কারণ উল্লেখ করেনি। নতুন বর্ষকে বরণ করে নেওয়ার জন্য স্থানীয় সময় বুধবার রাত 11:30টার দিকে সাংহাইয়ের হুয়াংপু জেলার চেনি স্কোয়ারে সমবেত হয় শত শত চীনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায় রাস্তায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে ও পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। সাংহাই শহর কর্তৃপক্ষ জানান আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভৌগোলিক অবস্থানগত দিক বিবেচনায় দেশে দেশে শুরু হয়ে গেছে খ্রিস্টীয় নববর্ষ বরণ উৎসব। বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা 7টার আগেই আতশবাজি উৎসব সহ নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছর বরণ করে নেয় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াবাসী। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয় জাপান, উত্তর কোরিয়া ও হংকংয়ে। এছাড়া নতুন বছর বরণ করে নিতে প্রস্তুত চীন ও রাশিয়াও। 2015 সালকে বরণ করে নিতে অকল্যান্ড দ্বীপে আতশবাজি উৎসবে মেতে ওঠে নিউজিল্যান্ডবাসী। এরপর সিডনির অপেরা হাউসে স্থানীয় সময় রাত 12টা 1 মিনিটে আতশবাজির মধ্য দিয়ে নতুন বছর বরণ করে নেয় অস্ট্রেলিয়ারা। পাশাপাশি সিডনির হারবার ব্রিজও আয়োজন করা হয় আতশবাজি উৎসবের। জাঁকজমকপূর্ণ এই আয়োজন উপভোগ করতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে এসে ভিড় জমায় হাজারো মানুষ। নতুন বছর শান্তির বার্তা বয়ে আনুক বিশ্বজুড়ে এই কামনায় হাজার হাজার সাদা বেলুন উড়িয়ে নববর্ষ উদযাপন করে জাপানিরা। আতশবাজি পুড়িয়ে নতুন বছর শুরুর রক্ষণটি উদযাপন করে উত্তর কোরিয়াবাসীও। একইভাবে রং বেরঙের হাজারো আতশবাজির আলোয় ভিক্টোরিয়া হারবারে নববর্ষ বরণ করে হংকংবাসী। এবার মিলেনিয়াম খেলা সংবাদ। নতুন বছরের প্রথম দিনই প্রিমিয়ার লিগের খেলায় মাঠে নামছে ইংলিশ ক্লাবগুলো। বৃহস্পতিবার সন্ধ্যা 6:45টায় ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে স্টোক সিটির বিপক্ষে। এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি সান্ডারল্যান্ডের, লিভারপুল লিস্টার সিটির এবং আর্সেনাল মুখোমুখি হবে সাউদাম্পটনের। ম্যাচগুলো শুরু হবে রাত 9টায়। আর রাত 11:30টায় লন্ডন ডার্বিতে চেলসি মুখোমুখি হবে টটেনহাম হটস্পারের। দুঃস্বপ্নের এক বছর শেষে আবারও সুসময় ফিরে এসেছে থিয়েটার অফ ড্রিমে। গত 9 ম্যাচে 7 জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শেষ 3 ম্যাচের 2 ড্রয়ে রেড ডেভিলদের শিরোপার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে। তবে আবারও জয়ের ধারায় ফিরতে মরিয়া রুনি ভ্যান পার্সিরা। এতে রেড ডেভিলদের রসদ যোগাচ্ছে লুক শ, ক্রিস স্মালিং ও রাফায়েলের ইনজুরি কাটিয়ে দল ফেরাটা। যদিও ডিমারিয়া, ফেল্লাইনি, রোহো ও ডেলি ব্লিনদের পাবেন না ভ্যান হল। তবে স্টোক সিটির বিপক্ষে শেষ 13 ম্যাচের 11টিতে জয় পাওয়ায় এবারও জয়ের পাল্লাটা ঝুঁকে থাকবে ইউনাইটেডের দিকেই। অন্যদিকে ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে সান্ডারল্যান্ডের। গত 10 ম্যাচে অপরাজিত থাকা সিটিজেনরা ব্ল্যাক ক্যাটদের বিপক্ষে জয় তুলে নিয়ে শিরোপার রেসে চেলসির সাথে ব্যবধান কমাতে চায়। তবে সাম্প পেনশনের কারণে এ ম্যাচে মিডফিল্ডার ফার্নালিনকে পাবে না সিটিজেনরা। তবে এ দু দলের সবশেষ 10 লড়াইয়ে 4টিতেই জয় পেয়েছে সান্ডারল্যান্ড, যা কিছুটা হলেও আত্মবিশ্বাস যোগাবে তাদের। কিন্তু ব্ল্যাক ক্ল্যাবদের বিপক্ষে ঘরের মাঠে শেষ 10 ম্যাচে অপরাজিত থাকায় এবারও পুরো 3 পয়েন্টই চায় ম্যানচেস্টার সিটি। অন্যদিকে লন্ডন ডার্বিতে ঘরের মাঠ হোয়াইট হার্ট লেনে টটেনহাম হটস্পার মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চেলসির। সম্প্রতি দারুণ ফর্মে থাকায় স্পার্সারদের বিপক্ষেও জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষে নিজেদের স্থান আরও শক্ত করতে চায় হোসে মরিনহোর শিষ্যরা। আর শেষ 13 অ্যাওয়া ম্যাচের মাত্র একটিতে হারায় ব্লুজদের আত্মবিশ্বাসও তুঙ্গে। অন্যদিকে ঘরের মাঠে চেলসির বিপক্ষে শেষ 8 ম্যাচের মাত্র একটি হারা টটেনহামও চায় মর্যাদার লড়াইয়ের জয় তুলে নিতে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী। ভবিষ্যতে সরকারকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বেগম খালেদা জিয়া। চীনাদের নববর্ষ বরণ উৎসব পরিণত হলো শোকে। এবং বছরের প্রথম দিনই মাঠে নামছে জায়ান্টরা। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net-এ। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।